15 আগস্ট 1977 ওহাইও ওয়েসলিয়ন বিশ্ববিদ্যালয় ছিল এক সাধারণ দিনের মতোই একটি দিন। তবে এই রাতেই সেখানে এমন কিছু ঘটতে চলেছিল যা পরবর্তী কয়েক বছরে আজও মানুষের জন্য একটি রহস্য রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে বিগ ইয়ার নামক একটি রেডিও টেলিস্কোপের 30 মিনিট চওড়া রিফ্লেক্টর রাত 10:01 একটি বিশাল রেডিও সিগন্যাল শনাক্ত করে। এই সিগন্যাল টেলিস্কোপের মাধ্যমে IBM 1130 কম্পিউটারে পৌঁছায় এবং সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট হয়ে প্রিন্টারে যায়। রাতের এই মুহূর্তে কন্ট্রোল রুমে প্রিন্টারের শব্দ ছাড়া চারপাশে ছিল সম্পূর্ণ নীরবতা। কাগজে প্রিন্ট হচ্ছিল, সিগন্যালটি বাকি সমস্ত প্রিন্ট আউটের মধ্যে চাপা পড়ে যায় এবং সেই সময়ে কেউই বুঝতে পারেনি যে বিগ ইয়ার টেলিস্কোপ স্যাজিটেরিয়াস নক্ষত্র মণ্ডল থেকে আসা একটি এলিয়েন সিগন্যাল গ্রহণ করেছিল। কয়েকদিন পরে কন্ট্রোল রুমের একজন টেকনিশিয়ান সমস্ত প্রিন্ট আউটগুলি পরীক্ষা করতে গিয়ে এই সিগন্যালটি দেখতে পান, যা 6E ও YJ5 নামে উল্লিখিত ছিল। জেরি এহম্যান নামক একজন বিজ্ঞানী এটি লক্ষ্য করেন। লাল কালি দিয়ে এটি হাইলাইট করে এর পাশে দেখেন ওয়াও। সেই সময় থেকে এই সিগন্যালটি ওয়াও সিগন্যাল নামে পরিচিত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিগন্যালে এমন কি বিশেষত্ব ছিল? গত 47 বছর ধরে এটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি রহস্য রয়ে গেছে এবং এটি স্যাজিটেরিয়াস নক্ষত্র মণ্ডল থেকে আসা একটি রহস্যময় সংকেত হিসেবে চিহ্নিত। এটি এলিয়েনদের বার্তা ছিল নাকি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা? দর্শকবৃন্দ, ওয়াও সিগন্যালের গুরুত্বের পেছনে ছিল একটি গবেষণা যা এই ঘটনার প্রায় 18 বছর আগে প্রকাশিত হয়েছিল। ঘটনাটি ছিল এমন যে 1959 সালে কর্নেল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী ফিলিপ মরিসন এবং জিওসেপি ককনি একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সেই গবেষণাপত্রে তারা একটি হাইপোথিসিস বা ধারণা প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে যদি মহাবিশ্বে কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল সভ্যতা থাকে তাহলে তারা পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করার জন্য 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারে। এই ফ্রিকোয়েন্সি ব্যবহারের কারণ হলো এটি প্রকৃতভাবে হাইড্রোজেন থেকে নির্গত হয়, আর আমরা সকলেই জানি যে হাইড্রোজেন এই মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এটি প্রতিটি প্রযুক্তিগতভাবে উন্নত সভ্যতার জন্য একটি সাধারণ এবং বোধগম্য রেফারেন্স হতে পারে। এজন্যই এই ফ্রিকোয়েন্সিকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল যোগাযোগের জন্য আদর্শ বলে বিবেচনা করা হয়েছে। এই গবেষণার পরে 1973 সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটি তাদের রেডিও টেলিস্কোপ বিগ ইয়ারকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে বুদ্ধিমান জীবনের অনুসন্ধানে নিয়োজিত করে। সিগন্যাল খুঁজে বের করার জন্য এটি উৎসর্গ করা হয় এবং এই মিশনের নাম দেওয়া হয়েছিল সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। এটি ছিল সেই সময়ের সবচেয়ে দীর্ঘস্থায়ী মিশন যা পৃথিবীর বাইরে জীবন খুঁজে বের করার উদ্দেশ্য ডিজাইন করা হয়েছিল। বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ ওহাইও ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্কিন্স অবজারভেটরির কাছে অবস্থিত ছিল। এর মিশন ছিল আকাশের বিভিন্ন অংশ স্ক্যান করা এবং পৃথিবীর বাইরে থেকে আকাশ যে কোনো বুদ্ধিমান সিগন্যাল শনাক্ত করা। বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা সম্মত হন এই কাজটি করতে। 15 আগস্ট 1977 সালে রাতের 10:01 টেলিস্কোপে ধরা পড়া সিগন্যালটি এতটাই অনন্য এবং শক্তিশালী ছিল যে জেরি এহম্যান এবং তার সহকর্মী বিজ্ঞানীরা বিস্মিত হয়ে যান। এই সিগন্যালটি পুরো 72 সেকেন্ড ধরে টেলিস্কোপ রেকর্ড করে, যা কম্পিউটার কনভার্সনের পরে 6E ও YJ5 হয়ে যায়। এই সিগন্যালের মধ্যে থাকা নাম্বার এবং অক্ষর কোনো গোপন বার্তা নয়, বরং এটি সিগন্যালের তীব্রতা বা শক্তি নির্দেশ করে। ওয়াও সিগন্যাল এ মোট 6টি ক্যারেক্টার রয়েছে এবং প্রতিটি ক্যারেক্টার বা নাম্বার 12 সেকেন্ড সময়ের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ টেলিস্কোপ 12 সেকেন্ড ধরে সিগন্যাল শনাক্ত করে তারপর সেটিকে কম্পিউটারে রেকর্ড করবে এবং তারপর পরবর্তী 12 সেকেন্ডের সিগন্যাল রেকর্ড করতে শুরু করবে। অর্থাৎ যদি ওয়াও সিগন্যাল এ 6টি ক্যারেক্টার থাকে এবং প্রতিটি ক্যারেক্টার 12 সেকেন্ডের প্রতিনিধিত্ব করে, তাহলে এর মানে এই যে ওয়াও সিগন্যাল মোট 72 সেকেন্ড ধরে টেলিস্কোপে পৌঁছেছিল। এখানে এটাও উল্লেখ করা জরুরি যে যখন টেলিস্কোপে কোনো সিগন্যাল রিসিভ হয় না তখন সেটি 0 মান রেকর্ড করে। সবচেয়ে ছোট সিগন্যাল 1 এবং এর পরে সংখ্যাগুলি যেমন বাড়তে থাকে তেমনি সিগন্যালের তীব্রতা বা শক্তিও বাড়তে থাকে। সাধারণত বিগ ইয়ার টেলিস্কোপে সিগন্যালের মান 1 থেকে 3 পর্যন্ত থাকে, বা 4 ইউনিভার্সিটির সিগন্যাল
প্রায়শই রিসিভ হতো, কিন্তু ওয়াও সিগন্যাল এর শুরুই 6 দিয়ে হয়। যদি সিগন্যাল 10-এর চেয়ে বড় মানে পৌঁছায় তাহলে তা অক্ষরে রূপান্তরিত হবে। যেমন 10-এর মান হলো A, 11 হলো B এবং 12 হলো C, এবং এভাবে এটি এগোয়। ওয়াও সিগন্যালের দ্বিতীয় অংশটি কম্পিউটার তে রূপান্তর করে, যার মানে হলো 14। অর্থাৎ যেখানে আগের 12 সেকেন্ডের সিগন্যালের তীব্রতা ছিল 6, সেখানে পরের 12 সেকেন্ডে তা বেড়ে 14-তে পৌঁছায়। তৃতীয় অংশটি হলো কিউ, যার মানে হলো 26। সবচেয়ে বড় মান ছিল 30, যা কম্পিউটার ওয়াই এ রূপান্তর করে, এবং তারপর শেষের দুটি অংশে এর মান জে অর্থাৎ 20 হয়, এবং তারপর 5। ওয়াও সিগন্যালের সবচেয়ে বিশেষ দিকটি ছিল যে এটি শুধুমাত্র 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি চ্যানেলে শোনা গিয়েছিল। এটি সেই ফ্রিকোয়েন্সি যা স্বাভাবিকভাবে হাইড্রোজেন উপাদান থেকে নির্গত হয়। এই কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা প্রশ্ন তুলতে পারেন যে মহাবিশ্বে এত বিপুল সংখ্যক গ্রহ, গ্যালাক্সি এবং ক্লাস্টার রয়েছে। হতে পারে এই সিগন্যাল কোনো র্যান্ডম জায়গা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কেন এটি এলিয়েনদের সাথে যুক্ত করা হচ্ছে? আসলে 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি হাইড্রোজেন লাইন এর অংশ, যা মহাবিশ্বের সবচেয়ে সাধারণ উপাদান নির্গত করে। বিজ্ঞানীদের ধারণা, যদি কোনো এলিয়েন সভ্যতা ও যোগাযোগ করতে চায় তাহলে তারা এমন একটি সার্বজনীন এবং সহজে বোঝা যায় এমন ফ্রিকোয়েন্সি বেছে নেবে যা প্রতিটি উন্নত প্রজাতি বুঝতে পারে। দ্বিতীয়ত, যদি ওয়াও সিগন্যালের শক্তি একটি লাইন চার্টে দেখানো হয়, এটি অত্যন্ত অনন্য দেখায়। এই সিগন্যাল 30 এর মান পর্যন্ত পৌঁছায় এবং তারপর ধীরে ধীরে ফ্যাড হয়ে যায়। এমন ধরনের সিগন্যাল কেবলমাত্র সচেতনভাবে তৈরি করা যেতে পারে। ওয়াও সিগন্যালকে এলিয়েনদের সাথে যুক্ত করার আরেকটি কারণ হলো মহাকাশে কসমিক ঘটনাগুলির সিগন্যাল নির্গত করে বটে, তবে তারা এই প্যাটার্ন অনুসরণ করে না, অর্থাৎ ধীরে ধীরে বাড়তে বাড়তে আবার ধীরে ধীরে শেষ হওয়া, এবং তারা সাধারণত একবারের জন্য আসে না। তবে ওয়াও সিগন্যালের আরেকটি বিশেষ দিক যা এলিয়েনদের দিকে ইঙ্গিত করে তা হলো এটি শুধুমাত্র একবার শোনা গিয়েছিল। যদি এই সিগন্যালটি কোনো প্রাকৃতিক ঘটনার কারণে উৎপন্ন হতো তাহলে এটি বারবার শোনা যেত, এবং সবচেয়ে বড় ব্যাপার, এটি শুধুমাত্র 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সীমাবদ্ধ থাকতো না। এখন আসা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে। এটি আকাশের কোন স্থান থেকে এসেছিল? ওয়াও সিগন্যালের সঠিক অবস্থান যেখান থেকে এটি এসেছে, বিগ এয়ার টেলিস্কোপ এর ডিজাইনের কারণে সেখান থেকে এটি সঠিকভাবে নির্ধারণ করা অনেক কঠিন। টেলিস্কোপে দুটি আলাদা কাঠামো ছিল যেগুলিকে ফিড হর্নস বলা হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে এই দুটি ফিড হর্ন আকাশের বিভিন্ন দিক স্ক্যান করেছিল। ওয়াও সিগন্যালটি শুধুমাত্র একটিতে শোনা গিয়েছিল, কিন্তু অন্যটিতে নয়। ডেটাকে এমনভাবে প্রক্রিয়া করা হয়েছিল যে এটি সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না যে কোন হর্নটি সিগন্যালটি শোনার জন্য দায়ী। এর ফলে আমাদের কাছে দুটি আলাদা অবস্থান ছিল যেখানে সেই সময়ে দুটি ফিড হর্নের দিক ছিল, এবং এই দুটি অবস্থান থেকেই সিগন্যালটি এসেছে। কিন্তু সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি যে এই দুটির মধ্যে কোনটি ছিল সিগন্যালের অবস্থান। স্যাজিটেরিয়াস কনস্টেলেশন এর একটি নির্দিষ্ট এলাকায় ছিল যা গ্লোবুলার ক্লাস্টার M55 এর কাছে এবং টাউ স্যাজিটেরিয়াস এর কাছাকাছি ছিল। এই রহস্য এখনো সমাধান হয়নি, কারণ আমরা জানি যে ওয়াও সিগন্যাল স্যাজিটেরিয়াস কনস্টেলেশন থেকে এসেছিল, কিন্তু সঠিক কোঅর্ডিনেটগুলি এখনো নিশ্চিত করা যায়নি। ওয়াও সিগন্যালের সম্পর্কে অনেক থিওরি এবং হাইপোথিসিস রয়েছে যে এটি কি ছিল এবং কোথা থেকে এসেছিল, কিন্তু বিজ্ঞানীরা কোনো এক থিওরির উপর একমত হতে পারেননি। এটি সম্ভাবনা হলো এটি একটি দুর্বল সিগন্যাল ছিল যা ইন্টারস্টেলার টুইঙ্কল ছিল, ঠিক তেমনি যেমন তারা টুইঙ্কল করে। ভেরি লার্জ অ্যারে টেলিস্কোপ যা বিগ ইয়ার থেকে আরো সংবেদনশীল টেলিস্কোপ তা শনাক্ত করতে পারেনি। যদি এই সিগন্যালটি ইন্টারস্টেলার টুইঙ্কলের কারণে বিগ ইয়ারতে শনাক্ত হয়ে থাকে, তবে তা VL তে কেন শোনা যায়নি? অতএব এই থিওরিটি ভুল প্রমাণিত হয়েছে। আরেকটি ধারণা হলো যে হয়তো এই সিগন্যালটি পৃথিবী থেকে উৎপন্ন হয়েছিল, তবে মহাকাশে কোনো গ্রহাণু বা স্পেস ডেব্রিস থেকে প্রতিফলিত হয়ে আবার বিগ ইয়ার টেলিস্কোপে রেকর্ড হয়েছে। কিন্তু এই তত্ত্ব পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, কারণ বিজ্ঞানীদের মতে যদি এই সিগন্যাল পৃথিবীতে উৎপন্ন হতো তবে স্পেস ডেব্রিসের সাথে সংঘর্ষের পরে আবার ফিরে আসার সময় এর এত শক্তি থাকতো না যে এটি 30 এর মানে পৌঁছাতে পারত।
আরেকটি বিষয় হলো যে 1420 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড মহাকাশবিদ্যার জন্য সংরক্ষিত এবং পৃথিবীতে রেডিওগুলি এই ফ্রিকোয়েন্সি থেকে সিগন্যাল পাঠানোর অনুমতি নেই। এই কারণে ওয়াও সিগন্যালের পৃথিবী থেকে উৎপন্ন হওয়া সম্ভব নয়। জেরি এহম্যান এবং অন্যান্য অ্যাস্ট্রোনোভা সদস্যরা মেটা এরে ব্যবহার করেছিলেন এবং 1995 সালে এইচ পল শু, গ্রিক ব্যাংক অবজারভেটরি গ্রে, সাইমন এলিংসন 1999 সালে মাউন্ট প্লেজোট রেডিও অবজারভেটরি এবং এর 26 মিটার টেলিস্কোপ ব্যবহার করে দেখেছিলেন, কিন্তু ফলাফল ছিল সবসময় একই, সম্পূর্ণ নীরবতা। এটা কি একটি দুর্ঘটনা ছিল, অথবা এলিয়েনরা কি আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল? 2017 সালে অ্যান্টনি প্যারেজ বলেছিলেন যে এই সিগন্যালটি হয়তো দুটি হাইড্রোজেন ক্লাউড 266 পি এবং 335 পি থেকে এসেছে। কিন্তু অ্যাস্ট্রোনোভা সিগন্যাল একটি রহস্য যা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে উত্তর নেই। এটা কি একটি এলিয়েন সিভিলাইজেশনের বার্তা ছিল, নাকি এটি একটি প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা ছিল? কমিউনিটি এখনো এই সিগন্যালের উৎস বুঝতে চেষ্টা করছে। আজও ওয়াও সিগন্যাল রেকর্ড হওয়ার প্রায় 47 বছর পার হয়ে গেছে, কিন্তু 15 আগস্ট 1977 রাতের পর এই সিগন্যাল আর কখনো কোনো টেলিস্কোপে রেকর্ড হয়নি। আশা করি এই ভিডিওটিও আপনারা পুরোপুরি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। আপনারা যারা যে ভালোবাসা দিয়ে কমেন্ট করেন তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।